বিশেষ করে গোলাম রব্বানী যেখানকার বিধায়ক গল্পকর, সেখানে উনি ৭৮,০০০ ভোটে জয়লাভ করেছিলেন ২০২১ সালে। কিন্তু ওনাকে আমি মাত্র ৬৬৬ ভোটে উনি আমার থেকে এগিয়ে আছেন ওখানে। ১৫ বছরে উনি যতটাই মুসলিমদেরকে বোকা বানাবার জন্যে যা যা করার উনি করেছে। যখন উনি বক্তব্য রাখতেন তখন আমরা দেখতাম বক্তব্যের শেষে উনি ইনশাল্লাহ, মাশাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেন, কিন্তু উনি জানতেন না কোনটা কখন বলতে হয়। কিন্তু এটা বলে মুসলমান সমাজকে বোকা বানাচ্ছিলেন। এখন উনি বলছেন আমি ব্রাহ্মণ, আমি হিন্দু, এখন মা চণ্ডী, মা কালী, মা সরস্বতী, মা বিষ্ণু বলেন। মমতা ব্যানার্জি একজন RSS এর এজেন্ট হিসাবে পশ্চিমবাংলায় কাজ করছেন। এখন এটা সংখ্যালঘু মানুষরা বুঝতে পেরেছে, তাই এখন সংখ্যালঘু ভোটটা ওনার হাত থেকে সরে যাচ্ছে। তৃণমূল মানুষের অধিকার নিয়ে লড়াই করে না, মানুষের অধিকার কিভাবে কাড়িয়ে নিতে হয়, তাদের ভোটের অধিকার হোক, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের চাকরি পাওয়ার অধিকার, তাদের রোজগারের অধিকার, সব অধিকারই কাড়িয়ে নিচ্ছে। আমি নিজের ইচ্ছাতে আমি কংগ্রেস দলে যোগদান করেছিলাম রাহুল গান্ধীর লিডারশিপকে দেখার পর। বাংলায় ২০২১-এর পর তো কংগ্রেস শূন্য বিধানসভায়, মানে এটা একদম মানে ঐতিহাসিক একটা ব্যাপার বলাই যায়। তো তাহলে তৃণমূল কংগ্রেস নয় কেন? ২০২১-এ শূন্য হয়েছি, শূন্যর নিচে তো যাওয়ার কোনো জায়গা থাকে না। এবার যা হবে প্লাস হবে, সেই আশা নিয়ে আমরা এগোচ্ছি। কংগ্রেস এর সাংগঠনিক দিক থেকে আগে থেকে কংগ্রেস শক্তিশালী হয়েছে। মমতা ব্যানার্জি এখন বুঝে গেছেন আর মুসলমানদেরকে বোকা বানানো যাচ্ছে না। এখন হিন্দুদেরকে যতটা হোক কাছে টানার জন্যে বা ওনাদেরকে আবার ধর্মের সুরসুরি দিয়ে আবার বোকা বানানোর চেষ্টা করছেন। এখন বিজেপির এজেন্ডাতে মমতা ব্যানার্জি কাজ করছে। আমার সঙ্গে আজকে রয়েছেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ভিক্টর। আমি সরাসরি চলে যাব দাদার কাছে। দাদা, বাংলা হ্যান্ডে স্বাগত। প্রথমেই আমি যদি আপনাকে প্রথমেই প্রশ্ন করি যে হচ্ছে সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন আর ২ মাসেরও বাকি নেই, আপনি ২০২২-এ যখন হেরে, মানে সবাই যেটা হয় কি যে জিতে তারপর কোনো একটা দলে যোগ দেয়, আপনি সে বছর হেরেছিলেন, তারপর আপনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তো এই এখন যেহেতু ভোট, এই প্রশ্নটা ভীষণভাবে একটা সামনে চলে আসছে যে আপনি তৃণমূলে কেন যোগ দিচ্ছেন? এই যে দল বদলের এখন হিড়িক, কারণ ভোট আসলেই আমরা দেখতে পাই দল বদলের হিড়িক। না, আমাকে এমন নাকি আমার তৃণমূলে যাওয়ার সুযোগ ছিল না বা এখনো নেই। আমি তৃণমূল দল এই জন্যে করতে চাই না কি, যে স্বাধীনতার জন্যে যারা আমাদের পূর্বপুরুষরা বলিদান দিয়েছেন, তারপর আমরা যে স্বাধীনতা পেয়েছি, গণতান্ত্রিক দেশে থাকার অধিকার পেয়েছি, আমার ব্যক্তিগত আমি যেটা অনুভব করেছি, তৃণমূল সেই গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। এবং মানুষের যে অধিকার, সেই অধিকারে লড়াই করার জন্যই রাজনীতি। তৃণমূল মানুষের অধিকার নিয়ে লড়াই করে না, মানুষের অধিকার কিভাবে কাড়িয়ে নিতে হয়, তাদের ভোটের অধিকার হোক, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের চাকরি পাওয়ার অধিকার, তাদের রোজগারের অধিকার, সব অধিকারই কাড়িয়ে নিচ্ছে। সেই জন্যে আমি এমন একটা দলে যেতে চাইছিলাম যেখানে গিয়ে অন্তত মানুষের অধিকারের জন্য বলতে পারবো, লড়তে পারবো, তাদের হয়ে কথা বলার অধিকারটা থাকবে। সেই জন্যে ফরওয়ার্ড ব্লক দলের সঙ্গে যখন মতপার্থক্য তৈরি হয়, তারপর আমি নিজের ইচ্ছাতে আমি কংগ্রেস দলে যোগদান করেছিলাম রাহুল গান্ধীর লিডারশিপকে দেখার পরে। তো রাহুল গান্ধী আজকে যে বামফ্রন্টে থেকে আমরা যা যা কথা বলছিলাম, গরিবের জন্য জল জঙ্গল জমির কথা বলছিলাম, গরিবের কথা বলছিলাম, চাষিদের কথা বলছিলাম, রোজগারের কথা, আজকে রাহুল গান্ধী সেই সব কথাগুলোই বলছেন আর সেই শ্রেণীর মানুষের জন্য লড়াই করছেন। তো আপনি তো বাংলায় রাজনীতিটা করছেন, তো সেক্ষেত্রে বাংলায় ২০২১-এর পর তো কংগ্রেস শূন্য বিধানসভায়, মানে এটা একদম মানে ঐতিহাসিক একটা ব্যাপার বলাই যায়। তো তাহলে তৃণমূল কংগ্রেস নয় কেন? মানে যেখানে সবসময় আপনি যেহেতু বললেন আগে যে অধিকার কেড়ে নিচ্ছে, সবটা বাদ দিয়ে হলো আবারও মানে ভোট আসছে, এবারও কি কংগ্রেসের থেকেই দাঁড়াবেন আপনি? মানে আবার না, আমি তো কংগ্রেস দল করি, তার আমি স্টেট জেনারেল সেক্রেটারি আছি। কংগ্রেস দলের হয়ে লড়াই করেছি বিগত ২০২৪ সালের লোকসভা প্রার্থী হিসাবে। আবার কংগ্রেস দল যদি মনে করে আমাকে বিধানসভায় লড়াবে, তাহলে আমি কংগ্রেসের প্রার্থী হিসাবেই লড়ার জন্যে ইচ্ছা প্রকাশ করব। হ্যাঁ, কিন্তু কতটা কংগ্রেস, মানে সমস্ত ভোটগুলোতেই যেটা দেখা যাচ্ছে যে একটা ভোটে বোধহয় বাই ইলেকশনে আপনাদের মুর্শিদাবাদ থেকে বাইরন বিশ্বাস জিতেছিল, কিন্তু তিনিও তৃণমূলে পরবর্তীতে চলে গেলেন। তো তারপর এবার কতটা সংগঠনকে জোর দিতে পেরেছেন বলে মনে হয়, যে মানে জেতার আশা বা কতটা আসন থাকতে পারে? দেখুন, আমরা তো ২০২১-এ শূন্য হয়েছি, শূন্যর নিচে তো যাওয়ার কোনো জায়গা থাকে না।
এবার যা হবে প্লাস হবে, সেই আশা নিয়ে আমরা এগোচ্ছি। কংগ্রেস এর সাংগঠনিক দিক থেকে আগে থেকে কংগ্রেস শক্তিশালী হয়েছে। বিশেষ করে লোকসভা ভোটে আমরা রায়গঞ্জে দেখেছি যে আমি কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রায় 3 লাখের কাছাকাছি ভোট পেয়েছি। 3টে বিধানসভায় আমি জয়লাভ করেছি। তো সেই আশা রেখে মানুষ কংগ্রেসের সঙ্গে আছে, এবং তৃণমূলের যে অ্যান্টি ইনকামবেন্সি যে ভোটটা আছে সেটা বিকল্প কংগ্রেসকেই মনে করছে মানুষ। সেই জন্য আশা আছে কি মানুষ কংগ্রেসের প্রতি তার আস্থা রাখবেন, এবং আমাদেরকে আগামী দিনে বিধানসভায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা জনগণই করবে। কিন্তু কংগ্রেসের মধ্যেও তো একাধিক মানে মতপার্থক্য রয়েছে, লবি রয়েছে, মানে কানাঘুষো রাজনীতিতে তো এটাই যে আপনি অধীর চৌধুরীর লবির লোক এবং অধীর চৌধুরীর যাবতীয় প্রোগ্রামে আপনি প্রেজেন্ট থাকেন, কিন্তু বিধান ভবনে সেই সূত্রে মানে সেই লক্ষ্যে আপনাকে কিন্তু দেখা যায় না। না, সেটা না। অধীর রঞ্জন চৌধুরী আজকে শুধু বেঙ্গলের নয়, উনি সর্বভারতীয় নেতা হিসাবে উনি পরিচিত। আর দীর্ঘদিনের রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে ওনাকে সবাই শ্রদ্ধা করে, আমিও করি। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন পশ্চিমবাংলার, তখন আমি যোগদান করি 2022 সালে। ওনার আমরা অধীর চৌধুরীর সাথে কথা বলেই আপনি যোগ দিয়েছিলেন। ওনার হাতেই আমি পতাকা দিয়েছিলাম কংগ্রেসে। সেই সূত্রে ওনার সঙ্গে আমার যোগাযোগ। আর এখনও আমি কংগ্রেস পার্টি হিসাবে কংগ্রেস পার্টির সমস্ত প্রোগ্রামে থাকি। অধীর দাও যদি আমাকে ডাকেন আমি সেই প্রোগ্রামও অবশ্যই যাই, এবং ভবিষ্যতেও যদি উনি ডাকেন তো বিধান ভবনে যাবে। আপনাকে তো সেই অর্থে দেখা যায় না, যায়। বিধান ভবনের বিভিন্ন মশাল র্যালিতে আমি ছিলাম, ওয়াকফের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, শুভঙ্কর সরকারের যেখানেই। আমি কলকাতায় যখন থাকি যে কোনো প্রোগ্রাম যদি বিধান ভবন থেকে হয় সেই প্রোগ্রামে আমি থাকি। কিন্তু আমার হচ্ছে আমি উত্তরবঙ্গের মানুষ, মাসে 15 দিন ওদিকে থাকি, 15 দিন এদিকে। কিন্তু কলকাতায় থাকলে যে সকল প্রোগ্রাম কলকাতায় হয় আমাদের পিসিসির পক্ষ থেকে, সেই সব প্রোগ্রামেই থাকার চেষ্টা করি আমি। আচ্ছা, যেহেতু ভোট সামনে এবং তৃণমূল যেটা রাজনৈতিক মহলে যেটা জল্পনা যে একাধিক বিভিন্ন ইস্যুতে জর্জরিত, কারণ বিভিন্ন স্ক্যাম তৃণমূলের বিরুদ্ধে যেসব উঠে আসছে, সেক্ষেত্রে মুসলিম ভোট, আপনি যেহেতু একজন মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন, তো মুসলিম ভোটটা তৃণমূলের সবসময় যেটা মনে করা হতো ওদের কুক্ষিগত, কিন্তু ইদানিংকালে যেটা মনে হচ্ছে ওয়াকফ হোক বা যে কোনো ইস্যুতেই, কারণ আইএসএফ একটা দিকে ভাগ হয়ে গেছে, একটা দিকে আবার তৃণমূলের যিনি সাসপেন্ডেড বিধায়ক তিনি হুমায়ুন কবির, তিনি জেইউপি চেয়ারম্যান হয়েছেন, নতুন দল গড়েছেন, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে? না, মমতা ব্যানার্জি সরকারে আসার আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে নিজের ভোট ব্যাংকে পরিণত করার জন্যে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে, তার মধ্যে বিশেষ ওই সময় যেটা মুসলিম সমাজের কাছে অনেকটাই গ্রহণযোগ্য ছিল কি 10,000 মাদ্রাসাকে উনি সরকারি অনুমোদন দেবেন, চাকরিতে মুসলিমদেরকে আলাদাভাবে একটা সুযোগ করে দেওয়া হবে, তার পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনে যে চাকরি হবে, এইগুলো অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে উনি একটাও কথা রাখতে পারলেন না। আর এই 15 বছরে উনি যতটাই মুসলিমদেরকে বোকা বানাবার জন্যে যা যা করার উনি করেছেন, তাতে বিশেষ করে আমরা দেখেছিলাম একটা ধর্মনিরপেক্ষ দেশ, তার মধ্যে পশ্চিমবাংলা সবসময় একটা ধর্মনিরপেক্ষ মানে প্রতীক হিসাবে ভারতবর্ষের সামনে দাঁড়িয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী একটা সাম্প্রদায়িক রাজনীতি করলেন কি যখন উনি বক্তব্য রাখতেন, তখন আমরা দেখতাম বক্তব্যের শেষে উনি ইনশাল্লাহ, মাশাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেন, কিন্তু উনি জানতেন না কোনটা কখন বলতে হয়। কিন্তু এটা বলে মুসলমান সমাজকে বোকা বানাচ্ছিলেন। আজকে আর ওনার ওই বক্তব্যতে ওই বিসমিল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ শোনা যায় না। এখন উনি বলছেন আমি ব্রাহ্মণ, আমি হিন্দু। এখন মা চণ্ডী, মা কালী, মা সরস্বতী, মা বিষ্ণু বলেন। কিন্তু সেইটা কি বিজেপি যে হিন্দু হিন্দু করে সবসময়, সেইটার জন্য হিন্দু এখন ওইটাই তো বলছি, মমতা ব্যানার্জি এখন বুঝে গেছেন আর মুসলমানদেরকে বোকা বানানো যাচ্ছে না। এখন হিন্দুদেরকে যতটা হোক কাছে টানার জন্যে বা ওনাদেরকে আবার ধর্মের সুরসুরি দিয়ে আবার বোকা বানানোর চেষ্টা করছেন। আর ওই কাজগুলো করছেন যেগুলো বিজেপির এজেন্ডা আছে। এখন বিজেপির এজেন্ডাতে মমতা ব্যানার্জি কাজ করছেন। এই যে আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, দুর্গা স্থল নিউ টাউনে করার কথা বলছেন। এই যে এগুলো বিজেপির এজেন্ডা, মন্দির তৈরি করতে হবে। তো এই কাজগুলো করে মমতা ব্যানার্জি এখন বিজেপির এজেন্ডায় কাজ করছেন। তার জন্যই আমি বারবার প্রথম থেকেই বলে আসছি, মমতা ব্যানার্জি একজন আরএসএস এর এজেন্ট হিসাবে পশ্চিমবাংলায় কাজ করছেন। এখন এটা সংখ্যালঘু মানুষরা বুঝতে পেরেছে, তাই এখন সংখ্যালঘু ভোটটা ওনার হাত থেকে সরে যাচ্ছে। তাই এখন যেটা হচ্ছে, হুমায়ুন কবির কে সাসপেন্ড করা, কি হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করার নাম করেছে বলে ওনাকে সাসপেন্ড করে দেয়। তো
তো যদি একই আইনের কথা বলি যদি হুমায়ুনপুর মসজিদ তৈরি করলে সাসপেন্ড হতে পারে, তো ওয়াই নট মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করেছেন, তাকে দল থেকে বহিষ্কার কেন করা হবে না? না, সেটা তো তৃণমূলের পক্ষে ব্যাখ্যা রয়েছে যে বাবরি কেন, ওয়াই বাবরি নামটায় আপত্তি। সুপ্রিম কোর্টের উপরে মমতা ব্যানার্জি নেই, সুপ্রিম কোর্টে ওয়ার্ডেক্টে কোথাও বলা নেই কি বাবরি মসজিদ আর তৈরি হবে না, বাবরি মসজিদের নামে মসজিদ হবে না, এটা বাবরি মসজিদ ওয়ার্ডিক্টের মধ্যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি। তাহলে যখন মসজিদের এটাতে সুপ্রিম কোর্ট বলেনি, এলাহাবাদ হাইকোর্ট বলেনি, তাহলে মমতা ব্যানার্জি কেন এই কথা বলছেন? তো এইগুলো হচ্ছে একটা সংখ্যালঘু ভোটকে ডিভাইড করার জন্যে হুমায়ুন কবিরকে তৈরি করা হয়েছে। এটা বিজেপির দ্বারা একটা সংখ্যালঘু ভোটকে আরও ডিভাইড করে দাও। বাবরি মসজিদের নামে এদিকে মমতা ব্যানার্জির কাছে কিছু চলে যাবে, কিছু হুমায়ুনের কাছে চলে যাবে, কিছু নসাদের কাছে চলে যাবে, এইভাবে ভাগ হবে, তাহলে বিজেপির সুবিধাটা হবে। কিন্তু আমরা আগেও দেখেছি যে জোট হয়েছে আগের ভোটেও কংগ্রেস সিপিএম এর, এবং এবারেও হুমায়ুন কবিরের জেপি ভীষণভাবে চাইছে কংগ্রেসের সঙ্গে জোট করতে, সিপিএম এর সঙ্গে জোট করতে। কিন্তু সাম্প্রতিককালে মোহাম্মদ সেলিম তিনি হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করে একটা দলের বিষ নজরে এসেছে। তো এই রকম যদি জোট হয়, বা আপনারাও জোট করতে কতটা আগ্রহী? আর যেহেতু শোনা যায় সবসময় একটা অভিযোগ রয়েছে হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা নিয়ে, কি বলবেন? হুমায়ুন কবিরের যতটা বিষয়টা যেখানে আসছে কি আজকে যে পরিস্থিতিতে উনি রাজনীতিক একটা দল তৈরি করেছেন এবং যে ইস্যুর উপরে উনি দাঁড়িয়ে তৈরি করছেন, এটার উপরে তো একটা ওনার প্রতি একটা মানুষের যে আস্থা অর্জন করতে গিয়ে ওনারও সমস্যা হচ্ছে, তার প্রতি আস্থা রাখতে গিয়ে বাংলার মানুষও এখন ভাবছে কি উনি যেটা করছেন সেটা আদৌ বাংলার পক্ষে ভালো, না বাংলাকে বিভাজন করার একটা ষড়যন্ত্র উনি করছেন। আর যেটা হচ্ছে সিপিএমের সঙ্গে জোটের বিষয়, তো আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় এখন উনি দায়িত্বে আছেন, ওনার যেটা মন্তব্য উনি করেছেন যে আমরা 294টাতে একাই নিজের দলকে শক্তিশালী করার জন্যে একলা লড়ার সিদ্ধান্ততে উনি অনড় আছেন, এবং শেষ সিদ্ধান্ত যা হবে সেটা দিল্লি হাইকমান্ড থেকে যা নির্দেশ আসবে সেটাকে মান্যতা দিয়ে পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেস আগামী দিনে নির্বাচনে অংশ মানে নেবে। আপনি তো অনেক দিন, মানে 3টে টার্মে আপনি বিধানসভায় ছিলেন, তো সেক্ষেত্রে কি মনে হয় যে এই জোট যদি হয়, মানে সমস্ত আইএসএফও চাইছে কংগ্রেসের সঙ্গে জোট করতে, কংগ্রেস সিপিএম এবং হুমায়ুন কবিরের দল জেপিও চাইছে, তো যদি জোট হয় কতটা ফলপ্রসূ হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে? কারণ বিজেপি কিন্তু ঘাড়ে একেবারে নিঃশ্বাস ফেলছে। না, আমি তো এটাই বলছি, আমার মনে যেটা হয় কি এখন একটা দেশের মধ্যে সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে এবং দেশকে ধ্বংস করার জন্যে একটা বড় শক্তি কিন্তু এখন মাথাচাড়া দিয়েছে, ওই শক্তিকে রুখতে গেলে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক যে সকল দলগুলো আছে তাকে এক হয় এই সাম্প্রদায়িক শক্তি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়ে লড়াই করা উচিত, এটা আমিও মনে করি। কিন্তু যেটা দলের সিদ্ধান্ত মানে আপনি জোট চাইছেন, যে জোট হোক? জোট না, আমি বলি এটাই গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সকল শক্তি আছে সব শক্তিকে এক হয় সাম্প্রদায়িক শক্তি এবং স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাকে বাঁচাবার দরকার, দেশকে বাঁচাবার দরকার, এটা আমি মনে করি। আচ্ছা, আপনি গোয়ালপুকুরে যখন একদম বাই ইলেকশনে এখনকার যিনি মন্ত্রী রাজ্যের গোলাম রাব্বানিকে হারিয়েছিলেন, এখন কি পরিস্থিতি, কি মনে হচ্ছে? মানে আপনি কি আবার ওর বিরুদ্ধে, যদি দল আপনাকে সুযোগ দেয়, তো আপনি কি ওনার বিরুদ্ধে দাঁড়াবেন? কারণ ওখানে অনেক জল্পনা রয়েছে, মানে অনেক অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে, মানে কি বলবেন? না, 2009 সালে যখন আমি বাই ইলেকশনে দাঁড়াই তখন গোলাম রাব্বানিকে আমি হারিয়েছিলাম, আর তারপরে 2011 সালে ডিলিমিটেশন হয়, তো গোয়ালপুকুর ভেঙে আলাদা চাকুলিয়া একটা নতুন বিধানসভায় আমি তারপরে চাকুলিয়াতে চলে আসি। তাই সুযোগ পেয়ে উনি বিধানসভায় সদস্য হওয়ার সুযোগ পেয়েছিলেন। যদি গোয়ালপুকুর বিভাজন না হতো তাহলে আজ অবধি উনি হয়তো বিধায়ক হতে পারতেন না। এখনও জনগণ চাইছে কি আমি গোয়ালপুকুর থেকে দাঁড়াই, চাকুলিয়ার মানুষও চাইছে আমি চাকুলিয়া থেকে দাঁড়াই। আমি মানুষের জন্য লড়াই করার জন্য তৈরি আছি, দলকে জানানো হয়েছে, দলও সার্ভে করছে। মানে আপনার কি ইচ্ছে, গোয়ালপুকুর না চাকুলিয়া, আবার নতুন জায়গা? মানে না, কোন জায়গা? আমি তো দুটোই আমারই, গোয়ালপুকুরই ছিল, গোয়ালপুকুর থেকে চাকুলিয়া আছে, এখনো আমি এক জায়গায় আছি। যদি মন্ত্রীর বিরুদ্ধে দাঁড় করায় মন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য আমি তৈরি আছি, আর যদি চাকুলিয়াতে দাঁড় করায় বা পার্টি যদি মনে করে সিট বের করতে গেলে দুটোই সিটে দাঁড় করাবে, আমি তো সেইখানেও প্রস্তুত আছি।
আচ্ছা, মানে কি কি ওখানে অভিযোগ উঠছে, বা ওনার মানে আপনি এতটা কনফিডেন্ট কিভাবে উনি বিধায়ক রয়েছেন এখনো সিটিং? না, আমি কনফিডেন্ট এই জন্যে কি জনসমর্থন আমার সঙ্গে আছে। যেহেতু কি লোকসভা ভোটে আমার কাছে একটা পঞ্চায়েত নেই, একটা সমিতি নেই, একটা এমএলএ ছিল না, তারপরও কিন্তু আমি সেখানে 3 লাখের কাছাকাছি ভোট নিয়ে এসেছি এবং 3টে বিধানসভাতে আমরা ভালো ফলাফল করেছি। বিশেষ করে গোলাম রাব্বানি যেখানকার বিধায়ক গল্পকর, সেখানে উনি 78,000 ভোটে জয়লাভ করেছিলেন 2021 সালে। কিন্তু ওনাকে আমি মাত্র 666 ভোটে উনি আমার থেকে এগিয়ে আছেন ওখানে। চাকুলিয়া আমি জিতে গেছি, করণদিঘিতে আমরা 7,000 ভোটে পিছিয়ে আছি। এই যে ব্যবধানগুলো আছে, এতে বোঝা যাচ্ছে মানুষের সমর্থন কিন্তু আমাদের সঙ্গে আছে। আর যদি সুযোগ হয়, দল যদি সেই সুযোগ দেয়, তাহলে এইগুলো সিট আমরা ওখান থেকে কংগ্রেসের খাতায় এনে মানে দিতে পারবো। সেটা কি, মানে আপনি ইয়াং ব্লাড বলে সেক্ষেত্রে মানে কোনো কাজ করছে সেটা? হতে পারে ইয়াং ব্লাড বলে, তো হতে পারে ইয়াং জেনারেশনের কাছে আমি হয়তো ইজিলি অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছি, প্লাস ওদের কাছে আমার গ্রহণযোগ্যতাটা ইজিলি তৈরি হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু তার সঙ্গে যে এলাকায় যে গোলাম রাব্বানির নেতৃত্বে যবে থেকে উনি মন্ত্রী হয়েছেন, 10 বছর ওনার মন্ত্রী সবার পূরণ হচ্ছে, তার মধ্যে গল্প করে হয়েছে এই মার্ডারগুলোর এখন অবধি কোনো বিচার পাওয়া যায়নি। তার সঙ্গে দুর্নীতির মানে লাগাম ছাড়া দুর্নীতি চলছে সমস্ত ক্ষেত্রে। মানে সরকারি জমি যারা গরিব মানুষরা থাকে, সেই জমিগুলো থেকে মানুষকে উচ্ছেদ করে সেই জমি দখল করে আবার সেই জমি বিক্রি করা হচ্ছে। তো এইগুলো ঘটনা ঘটছে ওখানে। বালি চুরি থেকে নিয়ে পাথর চুরি থেকে নিয়ে জমি দখল, চাকরির নামে টাকা তোলা, মন্ত্রীর বাড়ি ঘেরাও করে, যখন টাকা দিয়েছে চাকরি পাচ্ছে না, তারা মন্ত্রীর বাড়ি ঘেরাও করে নিচ্ছে। এইসব ঘটনা ঘটছে এবং মন্ত্রীর প্রতি বা তার দলের প্রতি এখন মানুষের কোনো আস্থা নেই। সেই জন্যে সাধারণ মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে বিকল্প খুঁজছে। সম্প্রতি যেটা দেখা গেল, যে একটি ছবি ভাইরাল হয়েছে, যে তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে গিয়ে গোলাম রাব্বানি তিনি খুব বিভিন্ন অভিযোগ করেছেন, পোস্টমর্টমের বিরুদ্ধে কথা বলেছেন, ভালো পরিষেবা নেই বলে তিনি ডাক্তারদেরকে মানে একটু বকাঝকাও করেছেন। মানে হঠাৎ করে এই গোলাম রাব্বানি নাটক করতে পছন্দ করেন। কেন কি গোলাম রাব্বানির কোনো অধিকার নেই আজকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিছু বলার। কেন যখন গোলাম রাব্বানি কংগ্রেস দলে ছিলেন, তখন কংগ্রেসের নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির নেতৃত্বে আন্দোলন হয়েছিল এইমস গড়ার জন্যে এবং ওনার উদ্যোগে কেন্দ্র সরকার সে প্রস্তাব গ্রহণও করেছিল। পরে বিজেপি সরকার আসার পরে সেটাকে অনুমোদন দেয় এবং রায়গঞ্জে এইমস হবে এটা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা ব্যানার্জি ওই রায়গঞ্জের এইমসকে নিয়ে চলে আসলেন কল্যাণীতে। তখন এই গোলাম রাব্বানি বা আজকে যারা তৃণমূলের উত্তর দিনাজপুরের যত নেতা আছে তারা সবাই কংগ্রেসে ছিল। ইভেন কি তৃণমূলের জেলা প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল তিনিও কংগ্রেসে ছিলেন। আজকে তারা সবাই তৃণমূলে, কিন্তু তারা মমতার আঁচলের পিছনে এমনভাবে মুখ লুকিয়ে রাখলেন কি একটা শব্দ বের করে বললেন না কি এটা উত্তরবঙ্গের মানুষের বা উত্তর দিনাজপুরের মানুষের অধিকার, তার জন্য আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, আজকে এইমসকে আমরা কল্যাণী যেতে দেব না, এই কথা বলতে পারলেন না। আজকে ইসলামপুর হসপিটালে পরিষেবা নিয়ে গিয়ে ওখানে নাটক করছেন। তো সেই এইমসের জন্যে মমতার কাছে মুখ খুলে বলতে পারলেন না, আর ওখানে গিয়ে বলছেন কি ডাক্তারের পরিষেবা লাগবে, এখানে হাইজিন নাই, এখানে সিস্টাররা কাজ করে না, এখানে অ্যাটেন্ডেন্ট কেন নাই। এই যে কথাগুলো, এগুলো হচ্ছে শুধু নির্বাচনে নিজের মুখটা মিডিয়ার সামনে দেখাতে হবে কি উনি কোনো কাজ করছেন, সেই জন্য এগুলো করে লোকাল মিডিয়াকে ডেকে এগুলো শোনাচ্ছেন পাবলিককে কি আমি কাজ করছি। কিন্তু মানে উনি কি তাহলে ভয় রয়েছেন কোথাও হেরে যাওয়ার? উনি হেরে গেছেন, তো লোকসভা ভোটে উনি হেরে গেছেন, আর উনি ভালো করে জানেন কি গল্প করে এবার মানুষ ওনাকে রাখবে না। সেই জন্যে এখন উনি যে বুথ মিটিং থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি বাড়ি দৌড়াচ্ছেন, মানুষের কাছে হাত পাত ধরছেন, এগুলো কাজ আরম্ভ করেছেন। ইভেন কি তার দলও ওনাকে থ্রেট দিয়ে রেখেছে, কোথাও খড়কুটো আঁকড়ে ধরার শেষ 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 মরিয়া চেষ্টা করে যাচ্ছেন এখন, এটাই হচ্ছে। এবং ওনার দলও এটা জানে, ওনার দলের পক্ষ থেকে ওনাকে বলা হয়েছে কি তো ওখানে সাবস্টিটিউট ক্যান্ডিডেটের জন্য তৃণমূল এখন নাম খুঁজছে, এখন কাকে দেওয়া যেতে পারে। ওখানে একটা ভালো ক্যান্ডিডেটের নামও তৃণমূলের কাছে এসছে, যে বর্তমানে ওখানকার ব্লক প্রেসিডেন্ট আছেন তৃণমূলের, ওর নাম নিয়ে এখন আলোচনা হচ্ছে কি হয়তো মন্ত্রীর জায়গায় ওনাকে ক্যান্ডিডেট করা হবে, এটা হচ্ছে।